দর্শক, আপনাদের আমন্ত্রণ জানাচ্ছি দীপ্ত সংবাদে। আপনাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছে আমি রুবায়েত হাসান। আর শুরুতেই থাকছে নিটোল টাটা সংবাদ শিরোনাম। বরিশালে আলোচিত মতিউরের বিপুল সম্পত্তির সন্ধান, স্ত্রী ছেলেসহ দেশ ত্যাগে নিষেধাজ্ঞা। গুজবে দেশ জুড়ে বাড়ছে সাপ নিধন, রাসেলস ভাইপার নিয়ে আতঙ্কিত না হওয়ার পরামর্শ। যখন মানুষ কাছাকাছি যায় তখন কিন্তু সে ফোঁস শব্দ করে, ফোঁস শব্দ শুনলে আরও বেশি সতর্ক হতে হবে, আশপাশে সাপ আছে, তো সেক্ষেত্রে তাকে সেখান থেকে সরে আসতে হবে। তরুণদের হাত ধরে এগিয়ে যাবে দেশ, মন্তব্য প্রধানমন্ত্রীর। উপবৃত্তি বিতরণ কার্যক্রম উদ্বোধন। বিশ্বকাপে সুপার 8-এ আগামীকাল আফগানিস্তানের মুখোমুখি বাংলাদেশ। ম্যাচ ভোর 6:30টায়। এবারে পুরো আয়োজনে যাচ্ছে। নিজের পাশাপাশি পরিবারের অন্যদের ভাগ্যও ফিরিয়েছেন ছাগল কাণ্ডে আলোচিত মতিউর রহমান। রাজস্ব কর্মকর্তা হবার পর কারখানা গড়ে দিয়ে বিত্তশালী বানান মেজ ভাই কাইয়ুম হাওলাদারকে। স্কুল শিক্ষক বাবার ছোট ঘরকে পরিণত করেন আলিশান ভবনে। গ্রামের বাড়ি বরিশালের মুলাদি উপজেলার কাজিরচর ইউনিয়নের বাহাদুরপুর গ্রামেও গড়েছেন বিপুল সম্পত্তি। 3 ভাই আর 2 বোনের মধ্যে মতিউর রহমান সবার বড়। তার বাবা ছিলেন স্কুল শিক্ষক। খুব একটা সচ্ছল ছিল না পরিবারটি, কিন্তু মতিউর রহমানের চাকরির কারণে দ্রুত ঘুরতে থাকে তাদের ভাগ্যের চাকা। আর্থিকভাবে হয়ে ওঠে মোটাতাজা, এমনটাই বলছেন বরিশালের মুলাদির ইউনিয়ন পরিষদের এই সদস্য। আগে জমি অতটা ছিল না, আগে জমি ছিল, হয়তো আলাদা জমি একদম সীমিত, হ্যাঁ না, মানে মোটামুটি পর্যায়ে ছিল, কিন্তু এরপরে এখন জমি বাড়তি অনেক, হয়তো জমি অনেক রাখছে, এরা কলা রাখছে। হ্যাঁ গো, জমিতে প্রতি জমিতে পিলার গাড়া আছে বড় বড়। তার দাবি, একসময়ের বিসিএস বাণিজ্য ক্যাডারের কর্মকর্তা মতিউর রহমান সাবেক অর্থমন্ত্রী সাইফুর রহমানের খুব ঘনিষ্ঠ ছিলেন। তখন থেকেই মূলত তার উত্থান। আগে এতটা ছিল না, হয়তো এখন কি করছে তা তো আমরা বলতে পারবো না। তবে এরা মোটামুটি এই স্কুল প্রতিষ্ঠান, স্কুলে একটা সভাপতি ছিল স্কুলের। মতিউরের ক্ষমতা ও অবস্থান কাজে লাগিয়ে ঢাকার টঙ্গীতে ট্রাভেল ব্যাগ তৈরির কারখানা প্রতিষ্ঠা করেন তার ভাই কাইয়ুম। তিনিও বিপুল অর্থবিত্তের মালিক। গ্রামের বাড়িতে কিনেছেন একরের পর একর জমি। মুলাদি পৌর শহরের থানার উত্তর পাশে রয়েছে কাইয়ুমের আলিশান বাড়ি। গ্রামের বাড়িতে বাবার পুরনো ঘরের জায়গায় দৃষ্টিনন্দন বাড়ি করেছেন মতিউর রহমান। দোতলা ওই বাড়ি বছরের অধিকাংশ সময় থাকে তালাবদ্ধ। বাড়ির সামনে করেছেন একটি মসজিদ, কওমি মাদ্রাসা ও বাহাদুরপুর রহমানিয়া টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজ নামে একটি প্রতিষ্ঠান। দেশের বাড়ি ওই টেকনিক্যাল কলেজ করছে একটা, আর আর বাড়ি মসজিদ আর জমিও আছে, এই এতটুকু জানি আর কি। এসব বিষয় নিয়ে কথা বলতে চাইলে গণমাধ্যমকে এড়িয়ে যান মতিউরের ভাই কাইয়ুম। তার আরেক ভাই নুরুল হুদাও কোনো কথা বলতে রাজি হননি। দীপ্ত বার্তা কক্ষ। ছাগলকাণ্ডে আলোচনায় আসা মতিউর রহমান এবং তার স্ত্রী ও ছেলের বিদেশ যাত্রায় নিষেধাজ্ঞা দিয়েছে আদালত। এদিকে দুর্নীতির অভিযোগ মাথায় নিয়ে দেশ ত্যাগ করা সাবেক পুলিশ প্রধান বেনজির আহমেদের স্ত্রী ও সন্তানরা শেষ দিনেও দুদকে হাজির হননি। 15 লাখ টাকায় কোরবানির ছাগল কেনা নিয়ে আলোচনায় আসে রাজস্ব কর্মকর্তা মতিউর রহমানের ছেলে মুশফিকুর রহমান ইফাত। বিষয়টি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ার পর ওই কর্মকর্তাকে নিয়েও আলোচনা সমালোচনা শুরু হয়। একের পর এক বেরিয়ে আসে মতিউরের অবৈধ সম্পদের খবর। রবিবার তার দুর্নীতি অনুসন্ধানে দুদকের 3 সদস্যের টিম গঠন করা হয়। মতিউরের সম্পদের তথ্য জানতে চেয়ে এরই মধ্যে এনবিআর, বাংলাদেশ ব্যাংক, ভূমি অফিস ও ভূমি রেজিস্ট্রি অফিসে চিঠি দিয়েছে দুদক। এ অবস্থায় ওএসডি হওয়া কর্মকর্তার পালিয়ে যাওয়ার আশঙ্কা থেকে বিদেশ যাত্রায় নিষেধাজ্ঞা চেয়ে আদালতে আবেদন জানায় দুদক। শুনানি শেষে মতিউর, তার স্ত্রী লাইলা কানিজ ও ছেলে ইফাতের বিদেশ যাত্রায় নিষেধাজ্ঞার আদেশ দিয়েছে আদালত। 3 জনের বিরুদ্ধে অভিযোগ হচ্ছে যে তারা হুন্ডির মাধ্যমে, ওভার ইনভয়েসিং এবং আন্ডার ইনভয়েসিং এর মাধ্যমে বিদেশে অর্থ পাচার করেছে এবং বিভিন্ন অবৈধ পন্থায় তারা অর্থ উপার্জন করেছে এবং সেগুলোকে পাচার করেছে। সেই বিষয়গুলোকে মাথায় রেখেই এবং তাদের এই টিমের কাছে তথ্য এসছে যে তারা বিদেশে পালিয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। আদালত শুনানি শেষে
তাদের বিদেশ গমনের নিষেধাজ্ঞা জারি করেছেন। এদিকে দুর্নীতির অভিযোগ মাথায় নিয়ে দেশ ছাড়া পুলিশের সাবেক প্রধান বেনজির আহমেদের স্ত্রী ও সন্তানরা দুদকের ডাকে সাড়া দেননি। শেষ দিন সোমবারও হাজির হননি তারা। তবে বেনজিরের চিঠির সাথে তারাও একটি চিঠি দিয়ে তাদের অবস্থান ব্যাখ্যা করেছেন বলে জানান দুর্নীতি দমন কমিশনের সচিব। আমাদের অনুসন্ধানকারী টিম এই আবেদনের বিষয় কিংবা আমাদের দুর্নীতি দমন কমিশন আইন 2004 ও দুর্নীতি দমন কমিশন বিধিমালা 2007 অনুযায়ী তারা প্রয়োজনীয় কার্যক্রম গ্রহণ করছেন এবং নির্ধারিত সময়ের মধ্যে আশা করছি তারা তাদের প্রতিবেদন দাখিল করতে পারবেন। অবৈধভাবে অঢেল সম্পদ অর্জন ও পাচারের অভিযোগ ওঠার পর দেশ ত্যাগ করেন বেনজির ও তার পরিবারের সদস্যরা। আজিজুল ইসলাম, দীপ্ত সংবাদ, ঢাকা। হঠাৎ করেই দেশের বিভিন্ন জেলায় বেড়েছে বিষাক্ত সাপ রাসেলস ভাইপারের উপদ্রব। প্রতিদিনই বিভিন্ন স্থানে দেখা মিলছে এই সাপের। আর এর কামড়ে কয়েকজনের মৃত্যুর পর ছড়িয়ে পড়েছে আতঙ্ক ও নানা গুজব। উপকূলীয় জেলা ভোলায় ছড়িয়ে পড়েছে বিষধর রাসেল ভাইপার সাপ। গত 7 দিনে জেলা সদরের ইলশা, শিবপুর, নাসিরমাঝি, লালমোহনের সৈয়দাবাদ, মনপুরার কলাতলি ও চরফ্যাশনে মিলেছে 15টি বিষধর সাপ। জীবন বাঁচাতে সেগুলো মেরে ফেলেছে এলাকাবাসী। হঠাৎ করেই এই সাপের উপদ্রব বাড়ায় আতঙ্কিত হয়ে পড়েছেন গ্রাম অঞ্চলের মানুষ। ঘাস কাটতে গেছে আর আপনার জালালো বাজার এসে সাপটা চিকুর দিয়ে আমরা দায়াইছি দায়াইয়া দিকে আবেদন জালালো গাট কেড়েছি। অনেক জায়গাতে সাপ আইসে যেন একাই এনো হাঁপ আইসে 2-3টা এক লগে আইসে। রাসেল ভাইপার সাপ আমাদেরকে এখানে দংশন করে, এই ভয়ে আতঙ্কে আমরা জীবনযাপন করছি। আমাদের বাড়ির আঙ্গিনাতে আমরা কার্বলিক অ্যাসিড, কেউ কেউ বলে থাকেন ব্লিচিং পাউডার বা ফেনল, এগুলো আমরা ছড়িয়ে ছিটিয়ে রাখতে এটা আমরা বলে থাকি এবং সবচেয়ে বড় কথা এই সাপকে উত্তক্ত না করা। রাসেল ভাইপার আতঙ্কে ঘরবন্দি হয়ে পড়েছেন ফরিদপুরের চর অঞ্চলের মানুষ। ভয়ে খেতে ফসল তোলা ও পরিচর্যাও বন্ধ করেছেন তারা। সাপ আতঙ্কে শ্রমিক সংকট দেখা দিয়েছে এলাকাটিতে। 38 দাগে বাদাম খুদার জন্য যাইতেছিলাম, তো ওই জায়গায় নাকি 3 জন রাসেল সাপে কামড় দিয়ে মাইরে ফেলাইছে। আর ওইখানে আমরা যে জায়গায় যাব ওই জায়গা খাওয়া ভিড়ে না। এই সাপের ভয়ে অনেক রিস্কে আছি আমরা। এই সাপগুলো, বল সাপা সাপগুলা চয় পথারে দেখা যাইতো, দেখা গেলে এই সাপগুলো আমরা মারতাম, কিন্তু এখন যে শোনা যাইতেছে রাসেল ভাইপার সাপ, এইটাই মানে আগে আমরা যেটা মারতাম এইটি, এখন শোনা যাইতেছে এটার নাম বেরিয়েছে রাসেল ভাইপার। মানে আগে যেমন এত আতঙ্ক ছিলাম না। এদিকে বৃহস্পতিবার জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইস্তিয়াক আরিফ দলীয় কার্যালয়ে প্রকাশ্যে রাসেল ভাইপার মারতে পারলে 50,000 টাকা পুরস্কারের ঘোষণা দেন। পরে রবিবার সন্ধ্যায় ঘোষণাটি প্রত্যাহার করে নেন তিনি। শনিবার শরীয়তপুরের জাজিরা উপজেলার পদ্মা নদীর পাড়ে 5 ফুট দৈর্ঘ্যের একটি রাসেল ভাইপারের দেখা মিলে। পরে আহত অবস্থায় রাত 12টার দিকে স্থানীয়দের সহযোগিতায় সাপটি উদ্ধার করা হয়। পটুয়াখালীর কলাপাড়ায় এক কৃষকের জালে ধরা পড়েছে একটি রাসেল ভাইপার। এনিমেল লাভার ফর পটুয়াখালী কলাপাড়া টিমের সদস্যরা সাপটির প্রাথমিক চিকিৎসা শেষে বন বিভাগের কাছে হস্তান্তর করে। এদিকে সাপের দংশনে 2 জন রাজশাহী মেডিকেলে ভর্তি আছে। দীপ্ত বার্তাকক্ষ। সাম্প্রতিক সময়ে দেশ জুড়ে আলোচনার শীর্ষে রাসেলস ভাইপার, চন্দ্রবোড়া নামে পরিচিত এই সাপ। বিশেষজ্ঞরা বলছেন সাপের কামড়ে মৃত্যু অনিবার্য নয়, আর সব সাপই বিষধর নয়। গায়ের চামড়া মাটি রঙের, তাতে কালো ছোপ। এই সাপটির নাম রাসেলস ভাইপার। এটি চন্দ্রবোড়া নামেও পরিচিত। গত কয়েকদিন ধরে সারা দেশে তুমুল আলোচনা চলছে এই সরীসৃপ নিয়ে, ফলে এটি অনেকের কাছেই এখন আতঙ্কের নাম। কেউ কেউ বলছেন রাসেলস ভাইপার দেশের সবচেয়ে বিষধর সাপ, কেউ আবার বলছেন এর অ্যান্টিভেনম বা প্রতিষেধক নেই, কেউ এর দংশনের শিকার হলে মৃত্যু অনিবার্য। কিন্তু প্রাণীবিদদের মতে চন্দ্রবোড়া নিয়ে ছড়ানো এসব তথ্যের বেশিরভাগই সঠিক নয়। অনেকেই ভুল তথ্য দিচ্ছেন যে রাসেল ভাইপার ধেয়ে আসে, রাসেল ভাইপার কাউকে দেখলেই দৌড়ে এসে কামড় দেবে। আসলে কোনো সাপই কখনো কাউকে তেড়ে এসে কামড় দেয় না। সাপ যখন কর্নার হয়ে যায়, সে যখন নিজে জীবনের হুমকির সম্মুখীন হয়, তখনই সে কেবলমাত্র সবল দেয় বা কামড় দেয়। রাসেল ভাইপারের ক্ষেত্রেও তাই। এবং রাসেল ভাইপারের যে রং, গায়ের রং মেটে কালার হওয়াতে এটা মাটির সাথে অনেকটা মিশে থাকে, যার ফলে হঠাৎ করে মানুষ যখন খুব কাছাকাছি চলে যায় তখন কিন্তু সে কামড় দেয়। যখন মানুষ কাছাকাছি যায় তখন কিন্তু সে ফোঁস ফোঁস শব্দ করে,
তো এটাও কিন্তু একটা ইন্ডিকেশন যে ফসফর শব্দ শুনলে আরও বেশি সতর্ক হতে হবে, আশপাশে সাপ আছে, তো সেক্ষেত্রে তাকে সেখান থেকে সরে আসতে হবে। তার মতে মূলত দেশের বরেন্দ্র অঞ্চলের সাপ এটি। 1 দশক আগে 17টি জেলায় এটি দেখা যেত, তবে সম্প্রতি দেশের আরও অন্তত 10 জেলায় রাসেলস ভাইপারের বিচরণ লক্ষ্য করা যাচ্ছে। এর বড় কারণ হচ্ছে হঠাৎ করে পপুলেশন বুমিং হয়েছে, এই পদ্মা নদী শাখা নদী ধরে ডাউন স্ট্রিমের দিকে ছড়িয়ে যাচ্ছে, কারণ এরা খুব ভালো সাঁতার কাটতে পারে এবং একই সাথে কচুরিপানা বা অন্যান্য ভাসমান জিনিসপত্রের সাথে নদী পথে গিয়ে চরাঞ্চলগুলোতে আশ্রয় নিচ্ছে এবং সেখানে সে টিকে যাচ্ছে, কারণ সেখানে তার খাবার হিসেবে যে ইঁদুর বা অন্যান্য প্রাণীগুলো সেগুলো পর্যাপ্ত পরিমাণে আছে। এই প্রাণীবিদ জানান, সাপ মেরে ফেলা আইনত দণ্ডনীয়। রাসেলস ভাইপার সহ অন্যান্য সাপ নিধন করলে প্রকৃতিতে ভারসাম্য নষ্ট হবে। তার প্রধান খাবার হচ্ছে ইঁদুর, তো সে পর্যাপ্ত পরিমাণে ইঁদুর খায়, ইঁদুর খেয়ে অন্যান্য পোকামাকড় খেয়ে আসলে ফসলেরও যেরকম উপকার করে। এছাড়া রাসেল ভাইপারের বিষ দিয়ে অনেক জীবন রক্ষাকারী ওষুধ তৈরি হয়, যার ফলে রাসেল ভাইপার যদি প্রকৃতি থেকে আবার হারিয়ে যায় তাহলে আবার প্রকৃতিতে একটা ইমব্যালেন্স সিচুয়েশন হবে। সঠিক সময়ে যদি হাসপাতালে নিয়ে যাওয়া যায় রোগীকে, তাহলে রাসেল ভাইপার কামড় দিলেও সে বেঁচে যাবে, কোনো সমস্যা হবে না। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য বলছে, দেশে 2023 সালে 4 লাখ সাপের কামড়ের ঘটনা ঘটেছে। এর মধ্যে 7,500 মানুষ মারা গেছে, যাদের বেশিরভাগই কোবরা ও কেউটে প্রজাতি সাপের কামড়ের শিকার হয়েছিলেন। মাহমুদ শাওন, দীপ্ত সংবাদ, ঢাকা। বাংলাদেশ নিয়ে দুশ্চিন্তার কারণ নেই উল্লেখ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, মেধাবী শিক্ষার্থীদের হাত ধরেই বাংলাদেশ বদলে যাবে। মাধ্যমিক থেকে স্নাতক পর্যায়ে শিক্ষার্থীদের মাঝে উপবৃত্তি ও টিউশন ফি বিতরণ কার্যক্রম অনুষ্ঠানে কথা বলেছেন প্রধানমন্ত্রী। সরকারের উন্নয়ন কর্মকাণ্ড যাদের ভালো লাগে না তাদেরকে এড়িয়ে চলতে শিক্ষার্থীদের প্রতি পরামর্শও দিয়েছেন সরকার প্রধান। মাধ্যমিক থেকে স্নাতক পর্যন্ত অসচ্ছল মেধাবী শিক্ষার্থীদের আর্থিক সহায়তা করে আসছে প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্ট। এরই ধারাবাহিকতায় এবছর প্রায় 63 লাখ শিক্ষার্থীকে এককালীন উপবৃত্তি ও টিউশন ফি প্রদান করা হয়। ওসমানী স্মৃতি মিলনায়তনে এই আয়োজনে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শিক্ষা সবার অধিকার, মানুষ সবার মন্ত্রণা, এই দেশেতে সবচেয়ে ভালো বুঝেছেন শেখ হাসিনা। আপনি না বাড়ালে হাত, হারিয়ে যেতাম কোন অতলে, দুঃখের সাগর পাড়ি দিতে ভেসেই যেতাম বানের জলে। মাননীয় প্রধানমন্ত্রী, আপনি আমাদেরকে বানের জলে ভেসে যেতে দেননি, শক্ত হয়ে দাঁড়ানোর সুযোগ করে দিয়েছেন। শিক্ষা সহায়তা কার্যক্রমে সরকারের নেয়া নানা পদক্ষেপ তুলে ধরে প্রধানমন্ত্রী বলেন, স্কুল থেকে শিক্ষার্থী ঝরে পড়া হার কমে গেছে। শিক্ষা ট্রাস্ট ফান্ডে বিত্তবানদের অর্থ সহায়তা দেওয়ার আহ্বান জানান তিনি। কিছু লোকের তো বেশ টাকা পয়সা হয়ে যাচ্ছে, তাই বিত্তবানরা যদি এই ট্রাস্ট ফান্ডে অনুদান দেয়, অনেকে দিয়েছে এর মধ্যে, কিন্তু আরও যদি দেয় তাহলে আমি মনে করি যে আরও বেশি আমরা ব্যবহার করতে পারবো এই ফান্ডটা। সমালোচনাকে পাত্তা না দিয়ে সরকার পরিবর্তনশীল বিশ্বের সাথে মানানসই শিক্ষা ব্যবস্থা গড়ে তুলছে বলেও জানান প্রধানমন্ত্রী। শুধু দেশে বিদেশে সব জায়গায় কর্মসংস্থান সৃষ্টি হতে পারে সেদিকে লক্ষ্য রেখেই আমরা বহুমুখী শিক্ষার ব্যবস্থা এবং উচ্চশিক্ষার ব্যবস্থা করে দিয়েছি এবং প্রতিটি উপজেলায় আমরা একটি কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র স্থাপন করে দিচ্ছি। শিক্ষার্থীরা যেন আনন্দদায়ক পরিবেশে জ্ঞান অর্জন করতে পারে সেজন্য সরকারের পরিকল্পনার কথাও জানান সরকার প্রধান। আগামী দিনের বাংলাদেশ, এই বাংলাদেশ এগিয়ে চলার বাংলাদেশ, বদলে যাওয়া বাংলাদেশ, এই বাংলাদেশ নিয়ে আর দুশ্চিন্তার আমার কিছু নেই, কারণ এখন আমাদের এই ছোট্ট সোনামণিরাই নিয়ে যাবে এই বাংলাদেশকে স্মার্ট বাংলাদেশ গড়ে ভবিষ্যতে পরিচালনাও তারা করবে। অনুষ্ঠানে বঙ্গবন্ধু সৃজনশীল মেধা অন্বেষণ প্রতিযোগিতায় 15 জন বিজয়ীকে 2 লাখ টাকার চেক এবং স্নাতক পর্যায়ে 21 জন মেধাবী শিক্ষার্থীকে দেওয়া হয় বঙ্গবন্ধু শেখ মুজিব স্কলার অ্যাওয়ার্ড ও 3 লাখ টাকার চেক। নাজমুল হোসেন, দীপ্ত সংবাদ, ঢাকা। রোহিঙ্গা সংকট দ্রুত সমাধানে চীনের সহায়তা চেয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। চীনের কমিউনিস্ট পার্টির আন্তর্জাতিক বিভাগের মন্ত্রী লিউ জিওচান সোমবার প্রধানমন্ত্রীর জাতীয় সংসদ ভবন কার্যালয়ে তাঁর সঙ্গে সাক্ষাৎ করার সময় এই সহায়তা কামনা করেছেন। সাক্ষাতের পর সাংবাদিকদের ব্রিফিংকালে প্রধানমন্ত্রীর প্রেস সচিব নাইমুল ইসলাম খান শেখ হাসিনাকে উদ্ধৃত করে বলেন, রোহিঙ্গা সংকট খুবই হতাশার ও উদ্বেগজনক। প্রধানমন্ত্রী চীনের এই মন্ত্রীকে তার নিজের পক্ষ থেকে এবং বাড়তি আগ্রহ নিয়ে কিছু করার অনুরোধও জানিয়েছেন।
হৃদযন্ত্রে পেসমেকার লাগানোর পর বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে সিসিইউ থেকে কেবিনে স্থানান্তর করা হয়েছে। বিকেলে রাজধানীর রিফার কেয়ার হাসপাতালের করোনারি কেয়ার ইউনিট সিসিইউ থেকে তাঁকে কেবিনে স্থানান্তর করা হয়। মেডিকেল বোর্ডের সিদ্ধান্ত অনুযায়ী রোববার খালেদা জিয়ার হৃদযন্ত্রে বসানো হয় স্থায়ী পেসমেকার। এরপর সিসিইউতে নিবিড় পরিচর্যায় রাখা হয়েছে তাঁকে। এর আগে শারীরিক অবস্থার অবনতি হওয়ায় শুক্রবার রাত ৩টার দিকে খালেদা জিয়াকে হাসপাতালে নেওয়া হয়। ৭৯ বছর বয়সী খালেদা জিয়া লিভার সিরোসিস, আর্থ্রাইটিস, ডায়াবেটিস, কিডনি, ফুসফুস, হার্ট ও চোখের সমস্যাসহ নানা জটিল রোগে ভুগছেন। সরকারের চক্রান্তে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার অবস্থা সংকটাপন্ন বলে অভিযোগ করেছেন দলটির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ। সোমবার রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে দেয়া দোয়া মাহফিলে অনুষ্ঠানে অংশ নিয়ে এই অভিযোগ করেছেন জ্যেষ্ঠ এই নেতা। গুরুতর সব অস্ত্র পাচার, জীবন মৃত্যুর সন্ধিক্ষণে তিনি অবস্থান করছেন। কারাগারে নিয়ে যাওয়া হয়েছে এবং খাবারের মধ্যে নানা ধরনের ওষুধ প্রয়োগ করে সমস্ত আক্রোশ, সমস্ত প্রতিহিংসা তার উপর দিয়ে আজকে নানা জটিল রোগে আক্রান্ত করে জাতীয়তাবাদী নেতৃত্ব শূন্য করার একটা গভীর মাস্টার প্ল্যান বাস্তবায়ন করছেন শেখ হাসিনা। গত বছরের জুলাই থেকে এবছর এপ্রিল পর্যন্ত 10 মাসে বাংলাদেশে অবস্থান করা বিদেশি নাগরিকরা তাদের আয় থেকে $13.5 কোটি নিজ নিজ দেশে নিয়ে গেছেন। এর মধ্যে সবচেয়ে বেশি $5 কোটি নিয়েছেন ভারতীয় নাগরিকরা। সোমবার বিকেলে জাতীয় সংসদে অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী স্বতন্ত্র সংসদ সদস্য আব্দুল কাদের আজাদের এক প্রশ্নের জবাবে এ তথ্য জানিয়েছেন। অর্থমন্ত্রী জানান, মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে অর্থ মন্ত্রণালয় বিভিন্ন পদক্ষেপ নিচ্ছে। মূল্যস্ফীতির চলমান সংকটের মূলে যে কারণগুলো রয়েছে তা হলো বৈশ্বিক পণ্য বাজারে সরবরাহে অনিশ্চয়তা, মার্কিন ডলারের বিপরীতে টাকার মান কমে যাওয়া এবং দেশের বাজারে সরবরাহ শৃঙ্খলে ত্রুটি। একটি নিষ্ঠুর অলিগার আমাদের অর্থনীতি নিয়ন্ত্রণ করছে। দুর্নীতির এই মহোৎসব বন্ধ করতে এখনই বিশেষ কমিশন গঠন করে দুর্নীতিবাজদের বিরুদ্ধে বিচার করা হোক, তাদের অর্থ সম্পদ বাজেয়াপ্ত করা হোক এবং কঠিনতম শাস্তি দেওয়া হোক। ঋণ খেলাপি অর্থ আত্মসাৎকারীদের জন্য ট্রাইব্যুনাল গঠন করা হোক। সাভার জাতীয় স্মৃতিসৌধে জাতির বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন নতুন সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। সোমবার দুপুর 12টার দিকে সাভার জাতীয় স্মৃতিসৌধে পৌঁছন তিনি শ্রদ্ধা জানাতে। এ সময় সেনাবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা সেখানে উপস্থিত ছিলেন। শ্রদ্ধা নিবেদন শেষে সৌধের পরিদর্শন বইতেও স্বাক্ষর করেছেন নতুন সেনাপ্রধান। বিচার প্রার্থী এবং অভিযুক্ত সকলেরই ন্যায় বিচার পাওয়ার অধিকার রয়েছে বলে মন্তব্য করেছেন প্রধান বিচারপতি ওবায়দুল হাসান। দুপুরে সিরাজগঞ্জ জেলা জজ আদালতে বিচার প্রার্থীদের জন্য আধুনিক সুবিধা সম্বলিত বিশ্রামাগার ন্যায় কুঞ্জ উদ্বোধন শেষে একথা বলেছেন প্রধান বিচারপতি। বলেন, দেশের সকল নাগরিকের বিচার প্রাপ্তি নিশ্চিতে নিরলসভাবে কাজ করছে বিচার বিভাগ। দ্রুত বিচার প্রাপ্তি নিশ্চিতে প্রধান অন্তরায় মামলা জট কমানোর জন্য নানা উদ্যোগ নেওয়া হচ্ছে বলেও জানিয়েছেন তিনি। দেশের উত্তর পূর্বাঞ্চলে বন্যা পরিস্থিতির আরও উন্নতি হয়েছে। কুড়িগ্রামে কমছে ধরলা, ব্রহ্মপুত্র, তিস্তা এবং দুধকুমার নদীর পানি। ফলে উন্নতি হচ্ছে জেলার বন্যা পরিস্থিতির। তবে নিচু এলাকায় সড়ক এবং বসত বাড়ি থেকে পানি পুরোপুরি এখন পর্যন্ত নেমে না যাওয়ায় দুর্ভোগ কমেনি বন্যার্তদের। আর পানি কমতে থাকায় শুরু হয়েছে নদ নদীর ভাঙন। এছাড়া সিলেট, সুনামগঞ্জ ও হবিগঞ্জেও বন্যার পানি কমছে। গহনায় হোক প্রযুক্তির ছোঁয়া, এই প্রতিপাদ্য নিয়ে আগামী 4 জুলাই শুরু হচ্ছে প্রথম আন্তর্জাতিক জুয়েলারি মিশনারিজ প্রদর্শনী বাংলাদেশ 2024 ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরা। এই প্রদর্শনী চলবে আগামী 6 জুলাই পর্যন্ত। সোমবার বাজুস কার্যালয়ে এক সংবাদ ব্রিফিংয়ে এ তথ্য জানানো হয়েছে। এই প্রদর্শনীর ফলে বিশ্বের আধুনিক মেশিনারিজের সাথে এই খাতের ব্যবসায়ীদের পরিচিতি ঘটবে, যার ফলে বিশ্বের সাথে তাল মিলিয়ে আধুনিক জুয়েলারি শিল্প কারখানা স্থাপনের সুযোগ সৃষ্টি হবে বলে মনে করছেন এই খাতের ব্যবসায়ীরা। চলাচলে প্রায় অনুপযোগী হয়ে পড়েছে দিনাজপুর শহরের সড়কগুলো। খানাখন্দে ভরা সড়কে প্রায় বিকল হয়ে পড়ছে বিভিন্ন যানবাহন। পাশাপাশি ঘটছে ছোট বড় দুর্ঘটনাও। এতে চরম দুর্ভোগে পড়েছেন যাত্রী ও চালকরা।
খানাখন্দে ভরা দিনাজপুর শহরের বেশিরভাগ সড়ক। মডার্ন মোড় থেকে আদর্শ কলেজ যাওয়ার একমাত্র এই সড়কটিরও বেহাল দশা। এছাড়া শহর থেকে রাজবাড়ী যাওয়ার সড়কটিও সামান্য বৃষ্টিতেই পানিতে তলিয়ে যায়। স্থানীয়রা জানান, দীর্ঘদিন ধরে সংস্কার না করায় সড়কের এ বেহাল দশা। এসব সড়কে চলতে গিয়ে বিকল হয়ে পড়ে যানবাহন। সবচেয়ে বেশি ভোগান্তিতে স্কুল ও কলেজগামী শিক্ষার্থীরা। ম্যাক্সিমাম রাস্তায় হচ্ছে খালাখন্দ, ভাঙাচোরা, বিভিন্ন রকম ভোগান্তির মধ্যে আমরা আছি। স্কুলে বাচ্চা কাচ্চা নিয়ে গেলে বাচ্চারা অটো বসে থাকতে পারে না, অনেক সময় ঝাঁকনিতে পড়ে যাচ্ছে। রিক্সা অটো পড়ে যায়, অটোমেটিক আসতে পারে না, আসতে চায় না। গাড়িও নষ্ট হয়, প্রতিদিন ঝালাই করতে হয় গাড়ি ভাঙাচোরা রাস্তার জন্য। এই রাস্তায় চলাচল করলে গাড়ি শুধু উপরে লাফে ওঠে, এমন অবস্থা হয়ে যায়। আমরা স্কুলে যাওয়ার সময় সাইকেল নিয়ে পড়ে যাই মাঝে মধ্যে, তখন কাদা লাগে যায় ড্রেসে। শহরের সড়কগুলো মেরামতে ঠিকাদার নিয়োগ করা হয়েছে বলে জানালেন দিনাজপুর পৌরসভার ভারপ্রাপ্ত মেয়র। আমরা ইতিমধ্যে অনেক রাস্তার টেন্ডার করেছি, ঠিকাদার নির্বাচিত হওয়ার সাথে সাথে কাজগুলি হবে। 24-এর মধ্যে আমরা দিনাজপুরের অনেক অংশে রাস্তাঘাট আমরা ঠিক করতে পারবো। শুধু আশ্বাস নয়, সড়কগুলো দ্রুত সংস্কারের দাবি জানালেন স্থানীয়রা। দীপ্ত বার্তা কক্ষ। বাংলাদেশের গণ্ডি পেরিয়ে ভারত জুড়ে মুক্তি পেতে যাচ্ছে ঈদের আলোচিত সিনেমা তুফান। সোমবার সন্ধ্যায় রাজধানীর একটি প্রেক্ষাগৃহে সিনেমাটির বিশেষ প্রদর্শনীতে এমনটা জানিয়েছেন চিত্রনায়ক শাকিব খান। বিভিন্ন দেশে সিনেমাটি মুক্তির পর 100 কোটি টাকা ব্যবসার প্রত্যাশা করেছেন এই চিত্রনায়ক। এই অভিনেতা জানিয়েছেন, ভারতে হিন্দি ভাষায় মুক্তি পেতে যাচ্ছে তুফান। এর আগে দেশের প্রেক্ষাগৃহে ছবিটির দর্শক সাড়ায় উচ্ছ্বাস প্রকাশ করেছেন নির্মাতা রায়হান রাফি। দর্শকের চাপে ছবিটির টিকিট পাওয়া যাচ্ছে না বলেও জানিয়েছেন তিনি। বিশেষ প্রদর্শনীতে তুফানের শিল্পীরা ছাড়াও হাজির হন শোবিজের অনেক জনপ্রিয় তারকাও। পরবর্তী সময়ে এই কর্মব্যস্ততার মধ্যেও এই যে এত শোজ, তারপরও টিকিট পাওয়া যাচ্ছে না, আমার ফ্যামিলি বলে ভাই টিকিট নেই, ও বলে টিকিট নেই, ভাই টিকিট নেই। এটা সত্যি আজ মনে হচ্ছে 100 কোটি 25% কিন্তু। অবরুদ্ধ গাজা উপত্যকায় অপুষ্টিতে 2 শিশু প্রাণ হারিয়েছেন। উত্তর গাজার এই ঘটনায় এখন পর্যন্ত অপুষ্টি ও ক্ষুধায় প্রাণ গেল 31 জনের। ফিলিস্তিন স্বাস্থ্য মন্ত্রণালয় বিষয়টি নিশ্চিত করেছে। এদিকে গত 24 ঘন্টাতে ইসরায়েলি হামলায় আরও 25 জন ফিলিস্তিনি প্রাণ হারিয়েছেন। তাদের মধ্যে গাজার এক ঊর্ধ্বতন স্বাস্থ্য কর্মকর্তাও রয়েছেন। নিহত ওই কর্মকর্তার নাম হানি আল জাফরাভি। তিনি গাজা উপত্যকার অ্যাম্বুলেন্স ও জরুরি বিভাগের পরিচালক ছিলেন। আর দর্শক, এই খবরের সঙ্গে শেষ করছি দীপ্ত সংবাদ। তবে শেষ করার আগে নিটোল টাটা সংবাদ শিরোনাম থাকছে আরেকবার। বরিশালে আলোচিত মতিউরের বিপুল সম্পত্তির সন্ধান, স্ত্রী ছেলেসহ দেশ ত্যাগে নিষেধাজ্ঞা। গুজবে দেশ জুড়ে বাড়ছে সাপ নিধন, রাসেলস ভাইপার নিয়ে আতঙ্কিত না হওয়ার পরামর্শ। তরুণদের হাত ধরে এগিয়ে যাবে বাংলাদেশ, মন্তব্য প্রধানমন্ত্রীর। উপবৃত্তি বিতরণ কার্যক্রমের উদ্বোধন। বিশ্বকাপে সুপার 8-এ আগামীকাল আফগানিস্তানের মুখোমুখি বাংলাদেশ, ম্যাচ ভোর 6:30টায়। আর দর্শক, এই ছিল এখনকার মতো। এতক্ষণ সঙ্গে থাকবার জন্য ধন্যবাদ সবাইকে। আরও তথ্য বিনোদনের জন্য আপনি যুক্ত থাকতে পারেন দীপ্ত টেলিভিশনের ডিজিটাল প্ল্যাটফর্মগুলোতে। শুভরাত্রি।